দেখেন একটা কথা আছে শরীফ ভাই যে 3 মাসের মধ্যে নির্বাচন নিতে হয়। আমি আই ডু অ্যাডমিট ইট। অর্থাৎ আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা থেকে পালাইয়া গেছে, কথার কথা বলছি, এইভাবে যদি বিএনপি চলে যেত পালাইয়া আর আওয়ামী লীগ মাঠে থাকতো, হ্যাঁ, আপনি নিশ্চিত থাকেন 3 মাসের মধ্যে নির্বাচন নিয়ে যেত। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি নিয়ে যেত। নির্বাচন দাবি করে নির্বাচনের ক্ষেত্রে জয়লাভ করতে পারবে না, তাই হয়তো দাবি করে নাই। কিন্তু বিএনপির যদি আপনি জনসংখ্যার বা ভোটের তার যে পেরিফেরি যে সারা দেশব্যাপী তার যে বিস্তার, তার যদি 1/4 হইতো জামাতের, তাও আমার কাছে মনে হয় নির্বাচন নিয়ে নিত 3 মাসের মধ্যে। এটা আমার ধারণা বলছি। কারণ নাম্বার 1 তারা রেজিমেন্টেড, নাম্বার 2 তারা সিঙ্গেল কমান্ডে কাজ করে, হ্যাঁ, নাম্বার 3 ধারাবাহিকভাবে তারা যায়। আচ্ছা, এখন আসেন, তারপরেও বিএনপি কিন্তু 3 মাসের মধ্যে নির্বাচনটা চেয়েছিল। শরীফের খেয়াল আছে? 7ই আগস্ট। কেউ কেউ বলেন, যেমন অনেকে প্রশ্ন করে 7ই আগস্ট কার কাছে চেয়েছে। আমি ব্যক্তিগতভাবে বলি যে না, বিএনপি ভুল করেনি। কারণ সেনাপ্রধান বলছিলেন আমি আপনাদের দায়িত্ব নিই। খেয়াল আছে? কেউ কেউ এটা বানাই এখন বলে কি উনি প্রশাসনের দায়িত্ব না, উনি পরিষ্কার বলছেন আমি আপনাদের দায়িত্ব নিলাম। তার মানে কি দেশবাসীর দায়িত্ব নিছে, ওইটা আমি নিতে পারে। আপনার ক্রাইসিস টাইম, উনি 5 তারিখ এটা বললেন, 7 তারিখ বিএনপি বললো আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই। এই জায়গাটা স্ট্যান্ড করা উচিত ছিল। ইউনূস সাহেব যদি 8 তারিখে আসতেনও, তারপরে যদি এটা কন্টিনিউ করতো কি, তাও কিন্তু সেটা আমরা সবাই বলছি স্ট্যান্ড করা উচিত ছিল, কিন্তু সেই জায়গাটা বিএনপি থাকতে পারেনি কেন? এইখানে আসেন, থাকতে পারেনি কেন সেটা আবার ভিন্ন আসপেক্ট। সেটা হইল এই যে আপনি যদি, আমি জানি না ঠিক, এটা আমি বলতে পারবো না, কিন্তু আপনি এর পর যখন একটা রাষ্ট্রপতি অপসারণের ব্যাপার আসলো, মনে আছে শরীফ ভাই, তখন বড় দলের পক্ষ থেকে বললো রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে। এটা হলো তাদের প্রথম হোঁচট। এটা কিন্তু তখন ওই মুহূর্তে ওই জুলাই চেতনার বিরুদ্ধে যায়, তাই না? কথাটা বিরুদ্ধে যায়। এই হোঁচট খাওয়া শুরু করলো। 7 তারিখ থেকে আমি শিফট করবো কেন? 7 তারিখ শিফট করবো কেন? ইনফ্যাক্ট ওই 3 দিন তো সেনাপ্রধান দায়িত্ব নিয়েছিলেন অফিসিয়ালি, তারপরে অফিসিয়ালি বইলেই তো নিছেন। তারপরে যখন নতুন সরকার আইসে বললো, অন্তর্বর্তীকালীন সরকার, ওকে, এটা হ্যান্ড ওভার হয়ে গেল। তারপরেও যখন আপনি যে কথাটা বারবার বলি, ওই জায়গাটা একটা বিরাট মাইর তারা খেয়েছে। এই নির্বাচনটা 3 মাস যখন ঐক্যমত্য কমিশনে বসা শুরু করলো, সেখানেও তো বলতে পারতো আমাদের সাংবিধানিক সংকট, আমাদের কিন্তু 90 দিন, তারপরে আরও 90 দিন না, হার্ডলি 180 দিন। অন্তর্বর্তীকালীন সরকার একটা পূর্ণাঙ্গ সরকার। একটা সরকার চলে গেছে আর একটা সরকার আসবে, এর মাঝখানের সময়টা আপনি দেখবেন তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসছে। খেয়াল আছে? ফেরত আসছে, সেখানে কি বলছে জানেন? যদিও এই রায় সংসদ মানবে কি মানবে সেটা অন্য, কিন্তু তারা কি বলছে, চতুর্দশ সংসদ নির্বাচন থেকে এটা এফেক্টিভ হবে। কথাটা লক্ষ্য করে দেখেন। তার মানে এই সংসদে দিচ্ছে না, তার মানে এখানে একটা সরকার আছে, পূর্ণাঙ্গ সরকার আছে, এবং পূর্ণাঙ্গ সরকার যে সিদ্ধান্ত দিতেছে সবাই কিন্তু মেনে নিচ্ছে। আসেন সংস্কারের জন্য বসি, দ্বিমত করছে। একদিকে বলতেছে বিদেশি লোক আইনে বসাইছেন কেন, তারপরে ডাকতেছে, দ্বিমত করছে। তার মানে যা বলতেছে সেটাই সংবিধান। কয়েকজন উপদেষ্টাদের পদত্যাগের দাবি করেছিলেন, সেখান থেকে আপনি কিছুই হয় নাই। আপনি সংস্কার আপনি দেখেন তো 5 আগস্ট থেকে এখন পর্যন্ত কোন সংস্কার হয়েছে? আমরা করলাম কি? কিছুই করলাম না। আমরা কিন্তু জাস্ট 5 আগস্টের পরেই দাঁড়াই আছি। শুধু ডেভেলপমেন্ট কি জানেন? ডেভেলপমেন্ট হইলো যে আয়না ঘর নাই, বিনা বিচারে হত্যাটা নাই, আপনার ছেলে ঘর থেকে বেরোলে ইয়াবার মামলায় পড়বে না, এইরকম কিছু ব্যাপার হয়েছে। এখন এই যে বললেন যে জামাতের চ্যালেঞ্জগুলো, যেটা আপনি বারবার বলতেছেন, জামাতের চ্যালেঞ্জ ইনফ্যাক্ট কি? জামাতের চ্যালেঞ্জ অ্যাট এ গ্লান্স আপনি যদি মনে করেন যে কতগুলো কথা আনছেন, আবার অন্য ভোটারের কথা, ভোটের সমীকরণ যেটা আনলেন, হ্যাঁ, এখানে একটা ব্যাপার আমি আপনাকে বলি। আপনি আওয়ামী লীগ যে 15 বছর ক্ষমতায় ছিল টানা, সেই 15 বছরে যারা ভোট দিতে পারে না, আওয়ামী লীগের নিজের দলের লোকও কিন্তু ভোট দেয় নাই। কেন দেয় না জানেন? ফলাফল তো সন্ধ্যাবেলায় নির্বাচন কমিশন ঘোষণা করবেন, কাজে তারাও ভোট দেয় নাই। সবার জানা ছিল, একটা গয়রাহ ঘোষণা করে এত% কাস্ট। কিন্তু ওই যে 14, 18, 24 ভোটগুলো যারা দিতে পারে নাই, সর্বনিম্ন বয়স যদি 20 ধরেন, এখন তাদের বয়স 35, আজকে যাদের বয়স 20, সেই 20 তখন ছিল তো 7-8 বছর। তাহলে 20 থেকে 35 যারা আজকে ভোটারগুলো আছে, এদের সংখ্যা কিন্তু 4 কোটি রাফলি, যাদেরকে তরুণ ভোটার আপনি বলতে পারেন। এই তরুণ ভোটাররা কিন্তু আওয়ামী লীগের 15 বছরের চরিত্র দেখেছে। তারা নির্বাচনে থাকবে না আজকে পর্যন্ত। তারপর যদি ঘটনাচক্রে আসে, আমরা জানি না, যে কোনো সময় সিদ্ধান্ত চেঞ্জ হইতে পারে যদি সরকার মনে করে। তাহলে আওয়ামী লীগের ক্ষমতা আসে, তাইলেও কিন্তু ওই ভোটগুলো তারা পাবে না। কেন পাবে না? তাদের 15 বছরের আচরণটা দেখেছে। কিন্তু তখন এই বড় 2টা দল কিন্তু অ্যাবসেন্ট ছিল, বিরোধী দলও ছিল না, কিন্তু এদের অ্যাক্টিভিটিস দেখছে কিন্তু গত 15 মাস এদের এই দলগুলোর। সুতরাং এখানে আওয়ামী লীগের পক্ষে বিন্দুমাত্র যদি কারো পক্ষপাতিত্ব করে কোনো দল, তাহলে ওই তরুণ ভোটগুলো তারা হারাবে, 1 নম্বর। 2 নম্বর, যে 1400 লোক মারা গেছে কিংবা 20,000 30,000 আহত হয়েছে, তাদের যারা গার্জিয়ান, তারাও ভোটার, তাদের বয়স 55 থেকে 65 কোটায়।
হয় তাদের ছেলে মারা গেছে, নয় তাদের ছেলে আহত হয়েছে বা নাতি আহত হয়েছে। তাইলে ওই লোকটা যে দলই করুক, সে যদি অন্য কোনো দলে এক্সিস্টিং থাকেও, তবুও যদি দেখে যে তার এই দলটা আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করতেছে, সেও তার ভোট তার দলকে দিবে না, বিকজ তার সন্তান হারাইছে কিংবা তার মেয়ে আহত হয়েছে। এইটার যে কষ্ট, এইটার যে ব্যথা, এটা সে বোঝে। সুতরাং আপনার ভোটের ইকুয়েশনটাও চিন্তাভাবনার ব্যাপার। এর মানেই না জামাতে ভোটগুলো পেয়ে যাবে, বিরত থাক, কথার কথা আমি বলছি। ভোটের ইকুয়েশনটা আমার মনে হয় এইভাবে হবে, যেটা খুবই চিন্তার বিষয়। জি, তাদের হাতে অসংখ্য অভিযোগ। এখন পর্যন্ত আপনি দেখবেন যে রাজনীতির সেন্টার হচ্ছে আওয়ামী লীগ। হয় আওয়ামী লীগের পক্ষে কেউ বলছে মিনমিন করে, অথবা আওয়ামী লীগের বিপক্ষে বলছে আওয়ামী লীগকে উল্লেখ করে। টাঙ্গাইলে বিএনপির এক এমপি প্রার্থী বলছেন যে আমি আওয়ামী লীগের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আর কুমিল্লায় জামাতের সিনিয়র নেতা ডাক্তার তাহের বলছে যে মুজিব ভাই তো এবার নাই, মুজিব ভাই হচ্ছে আওয়ামী লীগের রেলমন্ত্রী মুজিবুল হক, এবার তার ভোটগুলো আমাকে দিয়েন, এরপর তিনি যখন আসবেন তখন ভোটটা তাদেরকে দিয়েন। অর্থাৎ আপনি মাঠে যতই শুনছেন আওয়ামী লীগের সমালোচনা, আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগকে নিয়ে টানাটানি করছে এরা, এবং এরাই প্রাসঙ্গিক। আমি ব্যক্তিগতভাবে, আপনিও জানেন সবই, একই অবস্থা কিন্তু সব, এবং টানাটানি চলছে তাদের। অথচ আমাদের সীমাবদ্ধতা, আমাদের ব্যর্থতাটা হচ্ছে এই ধরনের একটা রাজনৈতিক শক্তিকে একেবারে ডিস্ট্রয় হয়ে যাওয়ার পর আমাদের রাষ্ট্র যে ভাষ্যটা দেয় সে ধ্বংস হয়ে গেছে, আমাদের প্রেস উইংয়ের যে ভাষ্য মতে। তারপরেও আপনার এখন পর্যন্ত তার ওই ধ্বংসস্তূপের পরে আপনি কোনো পলিটিক্স তৈরি করতে পারেননি নিজের মতো করে। এখনও আপনাকে আওয়ামী লীগকে সেন্টার করে, তাকে কেন্দ্র করেই হচ্ছে আপনার রাজনীতিটা করতে হচ্ছে। মাঠের যে অবস্থা, মাঠের অবস্থাটা হচ্ছে এবার দুটো পক্ষই, মাঠে বিএনপি এবং জামাত দুই পক্ষ তাদের সমস্ত শক্তি সমাবেশ করছে। জামাত খুব পরিকল্পিতভাবে কাজ করছে এবং তার আরও অনেকগুলো শক্তিকে সে জড়ো করছে। এবারের নির্বাচনটা রাজ্জাকে ভাই যেটা বলেছেন, আমি শতভাগ একমত। ডক্টর ইউনূস, আমি গতকালকে একটা টেলিভিশনে আমি বলেছিলাম যে স্বপ্নে যদি খাই তো বিরিয়ানিই খাবো আর কি। তো উনি যেটা বলছেন যে এবারই হবে সব থেকে ঐতিহাসিক। আওয়ামী লীগের এই অবস্থায় একটা নির্বাচন হয়ে গেলে আওয়ামী লীগের কোনো লস নাই। তারা যে অভিযোগের যতগুলো বোঝা তাদের কাঁধে আছে, সেখান থেকে একটা বোঝা আপনার কাঁধের উপরে তুলে দিল যে একটা বড় দলকে বাদ রেখে আপনি নির্বাচন করেছেন। ইনক্লুসিভ নির্বাচনের যে কনসেপ্টটা, সেটি সে বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছে তুলে ধরতে পারবে এবং তারা ইতিমধ্যে বলা শুরু করেছে। মাঠের অবস্থা সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না। রাজনৈতিক দলগুলো যদি পরস্পর সহযোগিতা না করে, রাজনৈতিক দলগুলো যদি সরকারকে সহযোগিতা না করে, সরকারের পক্ষে নির্বাচন কন্ডাক্ট করা কোনোভাবেই সম্ভব না। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, শুনতে খুব ভালো লাগে, একজন দেখলে মনে হয় খুব সাদাসিধে মানুষ, কিন্তু আমার এইখানে সম্রাট আকবরের প্রয়োজন নেই, হারুনুর রশিদের দরকার নেই, আমার এখানে একজন দক্ষ মানুষ দরকার। আপনি খালি পায়ে স্যান্ডেল পায়ে দিয়ে হেঁটে হেঁটে মানুষের বাড়িতে যাচ্ছেন, আমার ওইটার প্রয়োজন নেই। আমার প্রয়োজন হচ্ছে বিড়ালটা ইঁদুর মারে কিনা। আমাদের সরকার যে পর্যায়ে নিয়ে গেছে, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, আমার ধারণা যে এই ধরনের আলাভোলা টাইপের মনোবৃত্তি নিয়ে আপনি এই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যে সাপোর্টটা চাচ্ছেন, সেই সাপোর্টটা আপনি পাবেন। আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আবু হেনা রাজ্জাককে দিয়ে শেষ করতে চাই। ইঁদুর মারা বিড়ালের কথা আমি বলি, শুনেন, ইউনূস সাহেবের ব্যাপারে কবি শুটিং করাচ্ছেন একটা সিনের, বারবার করতে করতে 3 মাস শুটিং করছে, আপনার মনোপুত হইতেছে না। এরপর আপনার সিদ্ধান্ত হইতে হবে কি জানেন, হয় এই নায়িকা দিয়া যেটুক পারে এটুক দিয়ে করাবেন, নত নতুন নায়িকা আনবেন। এর মাঝামাঝি পথ নাই। ইউনূস সাহেব এই ব্যাপারে ফুল স্টপ। আমার ব্যক্তিগত ওনার কাছ থেকে আপনি কিছু আশা করতে পারেন না। এখন এটা তার দোষ হোক, হোক। তাহলে নতুন নায়িকার কথা বলছেন কেন? মানে হয় উনি যে নির্বাচন দিবেন এটা মেনে নিবেন, হয় যে নির্বাচন উনি দিবেন এটা মেনে নিবেন, মানে ওনার কাছ থেকে আপনি আর পাবেন না। মানে আর ডেভেলপমেন্ট বলতে যা বোঝায়, নির্বাচন যদি বলি অ্যাকচুয়াল সুষ্ঠুর দিকে, মানে আমরা যেটা ধারণা করছি ওইখানেই থাকবে। এখন আসতে পারেন একটা কথা, ইউনূস সাহেব থাকলে কি হবে? ইউনূস সাহেব আওয়ামী লীগ, এই যে ভাই একটা কথা আমি একটু ওনার সাথে অ্যাড করি অন্য স্টাইলে, এই সরকার যদি ক্ষমতায় থাকে সেটা আওয়ামী লীগের জন্য ক্ষতিকারক। কেননা যেই জাজমেন্টটা দিচ্ছে, এই জাজমেন্টটা নিয়ে যদি ভবিষ্যতে কেউ আরও 1 চুল 2 চুল আগাইতে পারে, সেটা ইনি, মানে এই সরকার ছাড়া আগানো কঠিন। সে কারণে ইউনূস সাহেব গেলে ওনার লাভ। আরেকটা হইল, নির্বাচিত সরকার যদি আসে তাইলে আবার সে চিন্তা করবে 5 বছরের জন্য বোধহয় আমরা ডিপ্রাইভড হচ্ছি। কারণ একটা নির্বাচন হইয়া নির্বাচিত সরকার আসলেও কিন্তু এটা আওয়ামী লীগের জন্য একটা দুশ্চিন্তার কারণ টু সাম এক্সটেন্ট। কিন্তু এখন যদি
এমন কোনো পরিস্থিতি হয় যে ইউনূস সাহেব চলে যেতে বাধ্য হন, নির্বাচনও যদি না হয় সেটা আওয়ামী লীগের লাভ। কেননা এনি থার্ড পার্টি ডাইরেক্ট ইনডাইরেক্ট আবার গয়রহ আওয়ামী লীগের ফেভারের লোকই আসবে, খুঁজা বাইর করেন না কোথায় পাবেন লোক। সুতরাং নির্বাচনটাকে বাতিল করাটা ষড়যন্ত্রের মধ্যে আওয়ামী লীগ যে একেবারে নাই সেটা আমি মানে শরীফ ভাইয়ের সাথে বিনয়ের সাথেই বলছি, একেবারে যে নাই ষড়যন্ত্রে যাতে নির্বাচনটা বাতিল হয় আওয়ামী লীগ আছে, টু সাম এক্সটেন্ট ইনভলভ থাকতে পারে। সেই দলটাকে শেখ হাসিনা তো তাই করছিল, বিরোধী দল হইল জাতীয় পার্টি, ওর থেকে মন্ত্রী ছিল এবং ওইটার প্রধান যিনি উনি ছিলেন প্রধান বিশেষ দূত, বিরোধী দলও ছিল আবার মন্ত্রীও ছিল। সব পৃথিবী জন্ম হওয়ার পর আমি এরকম সরকার দেখি নাই, আর পৃথিবী জন্ম হওয়ার পর এখন যে প্ল্যান চলতেছে তাও দেখি নাই যে আপনি নির্বাচনের পর আমরা জাতীয় সরকার বানাবো। আপনি আগে বানাইয়া প্রমাণ করেন এই ক্রাইসিস টাইমে, এখনো বানান না। আচ্ছা ইউনূস সাহেব আপনি জানগা আমরা সবাই মিলে বানাইলি তারপরে নির্বাচন, একটা তর্কের খাতিরে বলছি। আমরা উই আর নট দ্যাট পারসন। আমরা পাওয়ার গ্রিডি, পাওয়ারে যাব এবং সোজা বাংলা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের সাথে টাকা আসতে হবে। দ্যাট ইজ দ্য থিওরি ফর লাস্ট 53 হয়ে যায়। আর স্থগিত করার পর আবার ফেরত আনার মানে হচ্ছে এই যে আপনার পার্শ্ব প্রতিক্রিয়াটা বোধহয় ব্যাপক হয়। পার্শ্ব প্রতিক্রিয়া এমন হয় যেটা দলের ভিতরে ক্ষতিকারক হয় হয়তো বা। তা নাহলে আপনার এত বড় একটা দল, আমার কাছে মনে হয় তাদের এমন কোনো আসন নাই যেই আসনে মিনিমাম 3 জন উপরে 5 জনও যোগ্য ব্যক্তি হিসাবে আছে দলীয় হিসাবে। এখন বেগম খালেদা জিয়া ইনফ্যাক্ট অসুস্থ, আমরা যত কথাই বলি উনি অসুস্থ। উনি হয়তো কারোর সাথে দেখা হইলে একটু শুভেচ্ছা বিনিময় করতে পারেন, বাট রাজনীতি দল নিয়ে চিন্তা করা, সিদ্ধান্ত দেওয়া খুবই খুবই কঠিন। এটা আমরা বাহ্যিকভাবে যেটা দেখি। এখন এই মুহূর্তে উনি সিসিইউতে আছেন, যেটা তার এখন তার কাছে জীবনটা ইম্পর্টেন্ট এই মুহূর্তে। আমার কাছে মনে হয় না তাকে নিয়ে মানে আমরা নির্বাচন করব কিংবা 5টা সিটে বিজয়ী হলে কি হবে, এই চিন্তাটা এই মুহূর্তে যাই না কোনো রকম। আর যদি তারেক জিয়া সাহেবের দিকে আসেন, আপনি যত কথাই বলেন না কেন ন্যাচারালি একটা প্রশ্ন আসবে তো, কারণ বেস্ট টাইম ইজ গোয়িং হিয়ার ইন বাংলাদেশ রাইট নাও, যেখানে আপনার কোনো রকম শঙ্কা নাই, আমরা যেটা দেখি কোনো শঙ্কা নাই, কোনো ক্রস ফায়ার নাই, কোনো বিনা বিচার হত্যার ব্যাপার নাই, কোনো আয়নাঘর নাই এই মুহূর্তে, এবং সবচেয়ে বড় রাজনৈতিক স্টেক হোল্ডার হলো এই বিএনপি, সবচেয়ে বড় দল। সেই পর্যায়ে যদি উনি না আসেন তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমার আমি সেটি কারণ কি সবাই প্রশ্ন জানতে চায়। প্রশ্ন অনেকবার বলা হচ্ছে যে আমি যদি বলি আমার কাছে তো কারণ জানা নাই, বাট আপনি মনে করেন এমন হতে পারে হি ইজ ম্যাচিউরড এনাফ, ওনার যে আমরা অনলাইন বক্তৃতা যা শুনি কিংবা টাইম টু টাইম যে ওনার কাছে যত ইনফরমেশন আছে আমাদের কাছে কিন্তু তা নাই, আমরা যত কথাই বলি না কেন। এখন যদি এরকম মনে হয় যে কথার কথা বলছি যে উনি লন্ডনে আছেন, আজকে ফেরত আসলেন, আমরা নির্বাচনে তো নানান শঙ্কা দেখি, আমি বলছি না কোনো জটিলতায় দেখা গেল নির্বাচন হলো না, উনি আবার ফেরত যেতে পারবেন কি না, কতগুলো ব্যাপার আছে। কারণ উনি তো একটা বিরাট টর্চারের মধ্যে ছিলেন 1/11 হওয়ার পর, এবং আমরা তো জানি সেটা যে সে নির্বাচন না হওয়ার জন্য কি জটিলতার কথা আপনি না আমি সেটা পরে বলছি। আমি মনে করছি আমি তো সব ইফস অ্যান্ড বাটস থাকবে। কেন? কারণ আমরা এই যে নির্বাচনের কথা বইলে নিতে এলে আমরা কেন ওই কথাটা বলছি, আপনি দেখেন আমি কিন্তু 7 মাস ধরে যে কথাটা বলতেছি আজকে একই কথা বলছি। আমরা কিন্তু এমন একটা জায়গায় নির্বাচনে জানানো ভায়োলেটিং দ্য কনস্টিটিউশন, এই যে এক্সিস্টিং যে সংবিধানটা আছে তার কিনার দিয়ে আমরা নাই। কারণ ওই সংবিধান বলে নাই যে ফেব্রুয়ারি 26 নির্বাচন হইতে পারে, ওই সংবিধান বলে নাই যে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হবে, তাহলে সংবিধানে নাই। জি, তাহলে ভায়োলেশন অফ কনস্টিটিউশনের জন্য এই ইউনূস সরকার যেমন দায়ী, অ্যাট দ্য সেম টাইম অন্যান্য রাজনৈতিক দল যারা 7-8 মাস ধরে বৈঠকে বসলো তারাও কিন্তু একই রকম দায়ী হবে এই সংবিধান ভাঙার জন্য। তো এটা অন্য চ্যালেঞ্জ। সে কারণে মনে করেন নানান শঙ্কা তো আছে। এখনও কি সবাই স্মুথলি নির্বাচন নিয়ে ভাবতেছে? নানান প্রশ্ন আছে, কিন্তু গণভোট পাস না হইলে কি হবে, গণভোট ফেল করলে কি হবে, নির্বাচন প্রক্রিয়া সব কিছু মিলাইলে শঙ্কাটা এখনও যায়নি। এখন আপনি যে জায়গাটা আছেন, বিএনপির এখন এই মুহূর্তে একটা অ্যাডভান্টেজের জায়গায় আছে, সেই অ্যাডভান্টেজটা হলে ছোট ছোট যে দলগুলো আছে তারা এখনও স্বপ্ন দেখতেছে বিএনপির থেকে তারা সিট পাবে, আসন ছেড়ে দিবে। তো আসন ছেড়ে দেওয়া যেটা হয়েছে সেটিও কিন্তু চূড়ান্ত হয় না। আমি বলছি আসন ছেড়ে দিবে এখন পর্যন্ত আলাপ হচ্ছে, তাতে তাদের স্বপ্ন তো আছে। তাদের এই স্বপ্ন থাকার কারণে আপনি বিএনপি নিয়ে কোনো সমালোচনা না করুক, বিএনপির পক্ষেও কিছু বলবে না, বিপক্ষেও, এমন একটা জায়গায় তারা থাকতে চায়। এরপরে চূড়ান্ত হবে গিয়া যে তফসিল যখন দিবে, তারপর যখন মনোনয়নপত্র দিন জমা দিবেন সেদিন চূড়ান্ত হবে যে তারা মেম্বারশিপ পাইলো কি পাইলো না। এর আগ পর্যন্ত এই একটা জায়গায় একটু অ্যাডভান্টেজ তাদের আছে যে ওই ছোট দলগুলো কেউ তাদের নিয়ে কোনো সমালোচনা করতেছে না। এখন লিডারশিপ ক্রাইসিস যেটা বলি আমি, আপনি মনে করেন আমি মোহাম্মদপুর কি বলে ধরেন ইস্কাটন থেকে মিরপুরে আমার 5 কাঠা জমি বা 7 কাঠা জমি,
5 বছর পর গিয়ে দেখি 6 কাঠা হয়ে গেছে, পরবর্তী 5 বছর পর আরও 1 কাঠা কমে যায়, আশপাশ দিয়ে নিয়ে যায়। মানে আমি মিন করছি কোনটা, যে আপনি ইস্কাটন বৈশা মিরপুরের জায়গা ঠিক রাখতে পারেন না, নিজস্ব অফিসে আপনি 15 দিন না আসলে অফিসটা চলে না, সেখানে বিএনপির মতো এত বড় একটা দল, তাদেরকে আপনি মনে করেন শুধুমাত্র অনলাইনে কি নিয়ন্ত্রণ করা সম্ভব? 1 নম্বর। 2 নম্বর, আপনি দেখেন 50টা জায়গায় আন্দোলন চলতেছে, বিএনপি যাদেরকে মনোনয়ন দিছে আর একটা পোর্শন মশাল মিছিল করছে তাদের বিরুদ্ধে, মানে তার চেয়ে যোগ্য ক্যান্ডিডেট শরীফ ভাই বা অমুক ভাই তমুক ভাই, উনি দিলেন কেন? এটা একটা চলমান প্রক্রিয়া। আবার একটা শব্দ আসতেছে যে কিছু রদবদল হবে। এই যে কিছু রদবদল হবে, মনে করেন এখনই মানসিকভাবে অনেকে ভেঙে পড়ছে যে কোথায় রদবদলটা আসে। মানে এই যে একটা রেজিমেন্টেড ব্যাপার যেটা দলে থাকতে হয়, সেই রেজিমেন্টেড বিষয়টা আমি লক্ষ্য করছি না। আর 2টা টপ লিডারশিপ বললামই তো, একজন নাই, আরেকজন মনে করেন অসুস্থ। উল্টার দিকে জামাতের দিকে যদি আপনি যান, জামাত তো চিন্তাই করে না যে জামাত পাওয়া যাবে। আমি জানি না জামাত কি চিন্তা করে, কিন্তু বাহ্যিকভাবে আমরা যেটা দেখি, আপনি এই মুহূর্তে আপনাকে নির্বাচনের স্বাভাবিকভাবে বিএনপি ক্ষমতায় যাবে, আমারটা রং হতে পারে, বাট নর্মাল কোর্সে আপনি চিন্তা করবেন কি এই দলটাই ক্ষমতায় যাবে। সুতরাং এই দলটার চিন্তার বিষয় বেশি। কেন? কোন রকম যদি কিছু স্লিপ করে তাহলে কি হবে? জামাতের কিন্তু এই টেনশন নাই, অন্য কোনো দলের এই টেনশন নাই। অর্থাৎ একটা জমি নিয়ে বিরোধ, সেই জমিতে কিন্তু বিএনপি কি আসলে সেই টেনশনটা বা সেটা কি আমলে নিচ্ছে, বা ওই টেনশনের কথা চিন্তা করছে যে স্লিপ করার, কেন সেই চিন্তা বিএনপি করবে? এই যে আমি যতগুলো জিনিস বললাম আপনার, এখানে নেতৃত্বের ঘাটতি, অনুপস্থিতি, ওখানে তো জামাতে মনে করেন যারা একটা সিটে নমিনেশন দিছে ফাইনাল, আর এখানে তো একজন দিচ্ছে আর বাকি 2 জন আবার মশাল মিছিল করছে। সেটি একটি বড় বিষয় হয়ে দাঁড়াতে পারে। দাঁড়াতে পারে তো, আপনার আভ্যন্তরীণ কন্ট্রোল তো খুব খারাপ কথা। 3 নম্বর, এই যাদেরকে আপনি সিটগুলো দিবেন, ওই যে যাদের জন্য রাখছেন ওই যে ছোট ছোট দলগুলোর জন্য, তাদের আবার একটা ঝুঁকি আছে। তাদের ঝুঁকি, তারা বিএনপির প্রতীকে নির্বাচন করতে পারবে না, করতে হবে নিজের দলে, যার যার প্রতীকে। আচ্ছা, যার যার প্রতীকে যদি আপনি নির্বাচন করতে দেন, তাহলে ওই ভোটগুলো তো তাকে বলে দিতে হবে যে ওনে ভোট দাও। এই বিষয়টা আমার কাছে মনে হয় না, কারণ আপনি যখনই মার্কার বিষয় সেটি আপনি বলে দেওয়ার পরেও সেই মার্কা খুঁজে লোকে ভোট দিতে পারবে কিনা সেটি, আমি তো সেটাই বলতেছি। আপনি যদি দলীয় প্রতীক না দিতে পারেন, ওইটা ইফেক্টিভ হবে না। এবং যতগুলা ছোট দলের নমিনেশন দেওয়া হবে, সেখান থেকে আরও বেশি ঝুঁকি অন্য তৃতীয় কেউ বের হয়ে যেতে পারে বলে আমার কাছে মনে হয়। তো এই সব মিলে কিন্তু একটা ভালো ঝুঁকির জায়গা আছে। এবং কেন ছোট দলকে আসন দিতে হবে? এইটা দিতে হবে একটা মাত্র কারণে, বাংলাদেশের ইতিহাসে যে নির্বাচনটা হতে যাচ্ছে সামনে, আমার ব্যক্তিগত যদি বলেন কেন, সেটা পরে বলবো, সবচেয়ে খারাপ নির্বাচন উপহার দেবে ইউনূস সাহেব। এবারে কেন এখনই শুনতে চাই? হ্যাঁ বলছি, আমি জানি না শরীফ ভাই আমার সাথে একমত হবে কিনা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ নির্বাচন উপহার দেবে ইউনূস সাহেব। কেন এটা মনে হয়? সিম্পল যুক্তি দিয়ে আমি একেবারে খুব ফিরো, নির্বাচন করে প্রশাসন, সোজা বাংলা। এইখানে আপনি গল্প যত রূপকথা শুনা না মারে, এগুলো মানে হাস্যকর। মানে যে ওই যে কার পার্কিং এর গাড়ি বরাদ্দ দিতেছি, মানে লটারি করে পার্কিং বরাদ্দ দেয়, এটা রাষ্ট্র, এটা তামাশা না। এখন আসেন, নাম্বার 1 আমি বলছি, বারবার বলছি, প্রশাসন ছাড়া বাংলাদেশের রাজনীতিবিদের অস্তিত্ব নাই। কেন আমি বলি? প্রশাসন যদি বলে শরীফ ভাইয়ের ক্ষমতায় নিবে, প্রশাসনের কথা তার উঠতে বসতে হবে। কি আর্মি যদি বলে শরীফকে ক্ষমতায় নিব, তার কথায় উঠতে বসতে হবে। আমি বুঝাইতে পারছি আপনাকে? সুতরাং নির্বাচনটা হবে ওইখানে প্রশাসন দিয়ে। এখন আসেন, প্রশাসন যে যাচ্ছে তাই নরবরে, সেটা বলতেছি। 1 মাস আগে ডিআইজি পালাইছে একজন, 1.5 মাস আগে একজন জেনারেল পালাইছে, তার মানে প্রশাসন আছে, ইন্টেলিজেন্স কাজ করে। তাহলে এই যে ওয়ার্স্ট নির্বাচনটা হবে, সেই ওয়ার্স্ট নির্বাচনটাকে মানে শঙ্কা কইরা, মানে চিন্তা কইরা একটা কথা কিন্তু বলছে। কি কথা বলছে? নির্বাচনের পরে কিন্তু জাতীয় সরকার বানাবে, বলে নাই? কেন জাতীয় সরকার বানায়? তো মানুষ ক্রাইসিস টাইমে, 5ই আগস্টের পরে জাতীয় সরকার হওয়ার কথা। আপনার ইলেকশন কেন হবে? ক্রাইসিস যেন না হয়। ক্রাইসিস তো হবেই। তো সবাইরে বন্টন করে শেয়ার দিয়ে আসেন আমরা একসাথে থাকি। এটা তামাশা না, এটা রাষ্ট্র। তাহলে আপনি বিরোধী দল থাকবে কি? আর আপনি ওনার ভোটগুলো আপনি দিতে বলবো, এনার দলের ভোটগুলো আপনি দিতে বলবো, পাশ করাবো আপনাকে। এটা কি গণতন্ত্র নাকি জনগণের সাথে প্রহসন? সেজন্য বারবার বলতেছি, আমি আবারও বলছি, নির্বাচন হবে সবচেয়ে খারাপ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে হবে। এবং সেটার জন্য দায় শুধু যে ইউনূস সরকার, অফকোর্স নট। ইউনূস সাহেব সমস্ত রাজনীতিবিদদের ডাকছেন, সমস্ত রাজনীতির সাথে বসছেন, এবং কেউ কেউ বলেন যে অন্য দল ডাকে না। ইয়েস, কারেক্ট। এই যে মাত্র কয়টা দল ডাকছে ভাই? 25টা দল আছে। কয়টা? 50-60টা। সবাইকে কিন্তু ডাকেনি। এখন প্রশ্ন হচ্ছে, ইউনূস সাহেব ডাকে না, আমি বুঝলাম না, আমি ডাকলাম না, আমার দরকার নাই। বাট আমরা যারা রাজনীতিবিদ, তাদের কি দায়িত্ব ছিল না সবাইকে ডাকার?
তা না হলে আমরা যদি বলতাম আপনি কাউরে ডাকতেছেন, এটা তো রাষ্ট্র না, ঘুরে ফিরে ক্ষমতায় যাব, বসবো, এই হলো হিসাব নিকাশ, একটা সিম্পল। এবং যাচ্ছে তাই আমি আবারও বলছি, নির্বাচন হইলে বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম নির্বাচন হবে, এবং সেটাকে টিকায় রাখতে হইলে সবাইরে আসন দিয়া বৈঠক করে থাকার চেষ্টা। আমি জানি না পারবে কি পারবে না, সেটি আসলে সময়ই বলে দিবে। শরীফ ভাই, জামায়াতের চ্যালেঞ্জগুলো কি দেখছেন? তারা, আমরা জানি যতদূর যে তাদের যে 5 দাবি ছিল, সেই দাবি থেকে তারা সরে আসেনি, বারবার সেই কথাই বলছেন, এবং বিভাগীয় শহরগুলোতে তাদের সমাবেশের ঘোষণা দেওয়া আছে, কর্মসূচি। তাদের চ্যালেঞ্জগুলো আসলে কি কি? ধন্যবাদ। তাদের বিএনপির চ্যালেঞ্জের পাশাপাশি কতগুলো বিএনপির শক্তির সামর্থ্য আমি একটু সাথে বলতে চাই। বিএনপি গণঅভ্যুত্থানে তার যে স্যাক্রিফাইসের জায়গাটা আছে, সংস্কারের বিষয়ে তার কতগুলো অঙ্গীকার আছে, এবং আমার ধারণা বিএনপির যে সাংগঠনিক ক্ষমতা, এই ক্ষমতাটা যদি অন্য যে কোনো রাজনৈতিক দলের হতো, তাহলে নির্বাচন, শেখ হাসিনা 5ই আগস্ট চলে যাওয়ার পর 3 মাসের মধ্যে তারা যে কোনো পদ্ধতিতে নির্বাচন করে পাওয়ারটাকে হাতে নিয়ে নিত। বিএনপি এই জায়গাটায় কতগুলো অঙ্গীকারের জায়গায় রাজনীতিকে ইতিবাচক পরিবর্তন আনার ঘোষণা, এটা প্র্যাকটিক্যালি কি হবে আমরা এটা জানি না, এই অঙ্গীকারগুলো থেকে বিএনপি নির্বাচনের জায়গায় অনেকবার ছাড় দিয়েছে। সরকারের সাথে তার চোখের সামনে দিয়ে দেখছে। রাজাকি ভাই একটা প্রসঙ্গ এনেছেন, আপনি নির্বাচনে প্রতীক বরাদ্দর ক্ষেত্রে যে সিদ্ধান্তটা নিয়েছেন, এটি ইলেকশন কমিশন এভাবে নিতে পারে না, এবং এর পেছনে বিএনপিকে আসনের দিক থেকে এবং ভোটের রেশিওর দিক থেকে পেছনে নিয়ে আসার একটা সুপ্ত খেলার মধ্যে আছে। খেলার মধ্যে আছে, খেলা আছে। এই খেলার আয়োজক, এই খেলার আয়োজক ইলেকশন কমিশন এবং সরকার যৌথভাবে। কারণটা হচ্ছে আমাদের এখানে 4টা প্রতীক আছে, জনপ্রিয় প্রতীক: ধানের শীষ, নৌকা, দাড়িপাল্লা এবং কোনো কোনো জায়গায় লাঙল। এই 4টা মার্কার, ধরেন যে ধানের শীষ অথবা নৌকা মার্কা, ব্যালটে কোথাও একটা আসনে প্রার্থী নেই, কিন্তু ভুলক্রমে ছাপার সময় ব্যালটে ছাপ পড়ে গেছে। সন্ধ্যাবেলায় ভোটের দিন আপনি দেখবেন 40,000 ভোট পড়েছে ওই প্রতীকে। এটি হচ্ছে প্রতীকের জনপ্রিয়তা। তো যখন আপনি সিদ্ধান্ত নিলেন যে ধানের শীষ, জুনায়েদ সাকি, তার প্রতীক হচ্ছে মাথাল, কিন্তু তাকে ধানের শীষের জোট থেকে নির্বাচন করলেও তাকে মাথাল নিয়ে নির্বাচন করতে হবে, তাহলে ওই আসনটিতে ধরেন যে ঢাকা 10, তাকে নমিনেশন দেওয়া হলো, সেখানে ব্যালটে কিন্তু ধানের শীষ থাকছে না, থাকছে মাথাল, নৌকা থাকছে না, দাড়িপাল্লা থাকছে। দাড়িপাল্লা, লাঙ্গল, এই লাঙ্গলেরটাও এখনো কনফার্ম না। তার অর্থ হচ্ছে যে জনপ্রিয় মার্কা বলতে যে 4টা মার্কার কথা বললাম, তার মধ্যে একটা মার্কা কিন্তু সেখানে থাকছে। ফলে একটা বিরাট সংখ্যক ভোটার ভোট দিতে গিয়ে যখন দেখবে যে ধানের শীষ নেই, তার কিন্তু জানা নাই, ব্যক্তি জুনায়েদ সাকিকে সে চিনে, হয়তো পছন্দও করে, কিন্তু সে যখন গিয়ে দেখবেন যে ওইখানে ধানের শীষ নাই, নৌকা নাই, তার যে পরিচিত যে মার্কাগুলো, দাড়িপাল্লা আছে, ভোটটা দাড়িপাল্লা দেবেন। আমাদের ভোটারদের একটা বিরাট অংশ তারা কিন্তু কেন্দ্রে গিয়ে সিদ্ধান্ত নেয় ভোটটা কাকে দেবেন। এই যে সিদ্ধান্তটা, এটা কিন্তু খুব পরিকল্পিতভাবে নেওয়া। যারা এই সিদ্ধান্তটা নিয়েছেন জোটের প্রতীক দেওয়া যাবে না, 18 নির্বাচনে কিন্তু জামাতের প্রতীক কেড়ে নেওয়া ছিল, তখন জামাত কিন্তু ধানের শীষ মার্কায় নির্বাচন করেছিল। ওই সময় জোটের কিন্তু আরো অন্যদের মার্কাও কিন্তু ছিল। ওই সময় যে জাতীয় ঐক্যফ্রন্টের আরো কতগুলো রাজনৈতিক দল, তাদের মার্কা ছিল, জামাত কিন্তু সেই মার্কাগুলো নেয়নি, সে কিন্তু নিয়েছে ধানের শীষ। কারণ হচ্ছে এর ভেতর থেকে প্রতীকের একটা বাড়তি সুবিধা আপনি পাবেন। এই জায়গাটায় বিএনপি যদি 50টা আসন ছাড়ে, আমি সরি টু সে, এর মধ্যে 45-48টা আসনে বিএনপি অটো হেরে যাবে। আমি ওইটাই তো বললাম। এবং তার যে প্রতিপক্ষ, মানে একেবারে নিকটতম যারা থাকবে, তারাই আসনগুলো পাবে। এটি সিদ্ধান্ত যারা নিয়েছেন তারা জানেন। কারণ হলো, আপনি পলিটিক্যাল পার্টি, আরপিও এর মেইন স্টেক হোল্ডার হচ্ছে পলিটিক্যাল পার্টি। ভোটের সময় তফসিল ঘোষণার পর আপনি কি আচরণ করবেন, এটা সাধারণ ভোটারের খুব একটা প্রয়োজন নেই। এই কাজটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো করবে। আপনি তার সাথে কথা বললেন না, নাম্বার 1। তারপরে উপদেষ্টা পরিষদের সভায় জরুরিভাবে এটিকে তারা অনুমোদন দিয়ে দিলেন, নাম্বার 2। দ্বিতীয়ত হচ্ছে খুব স্বল্প সময়ের মধ্যে এবং এক ধরনের তড়িঘড়ি করে সরকার প্রজ্ঞাপন জারি করে এটিকে পাশ করে দিয়ে দিল। তার অর্থ হচ্ছে যে বিএনপি এখনো বুঝতে পারছে না যে তার পেছনে একটা সুদীর্ঘ ষড়যন্ত্র আছে তাকে পাওয়ারের বাইরে রাখার জন্য। বিএনপি যে 1 বছর 15 বছর যে ত্যাগ স্বীকার করেছে, হ্যাঁ এটি সত্য যে বিএনপির অনেক নেতাকর্মী নানা রকমের অপরাধের সাথে যুক্ত, খুন খারাপি ইত্যাদি করছে, নিজেরা মারামারি করছে।
কর্মীদেরকে মারছে, কিন্তু তার স্যাক্রিফাইসটাকে অস্বীকার করা যাবে না। তার নেতার থেকে কর্মী বেগম খালেদা জিয়া আজকে তিনি মৃত্যুর মুখোমুখি, দীর্ঘদিন অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে থেকে তিনি তার জীবনটাকে এই রকমের একটা ঝুঁকির জায়গায় নিয়ে গেছেন। এই যে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনটাকে আমাদের বিএনপির দীর্ঘদিনের মিত্র, বিএনপির কাছে ছিল, তারাও কিন্তু মাঝে মাঝে অস্বীকার করছে। অর্থাৎ বিএনপির শত্রুর সংখ্যা এখন বাংলাদেশের পলিটিক্সের